কেউ কেউ বলেছে জনগণ অশিক্ষিত, এটা বুঝে নাই, না বুঝে ভোট দিয়েছে, কয় পার্সেন্ট জনগণ এটা বুঝে ভোট দিয়েছে, নানান কথাবার্তা বলেছে। তো এটাতে তো বোঝা যায় যে জনগণের এই রায়টাকে ওনারা মূল্যায়ন করছেন না। একটি ঐতিহাসিক নির্বাচনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতায় এখন বিএনপি গঠন করা হয়েছে 50 সদস্যের মন্ত্রিসভা। বিধ্বস্ত অর্থনীতি, ভঙ্গুর প্রশাসনিক কাঠামো এবং ভেঙে পড়া আইন শৃঙ্খলার এক বিশাল চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারকে। যদিও অগ্রাধিকার ভিত্তিতে 180 দিনের একটি স্বল্প মেয়াদী কর্মপরিকল্পনা ঘোষণা করেছে সরকার, প্রথম 90 দিনে সেই পরিকল্পনার কতটুকু বাস্তবায়ন হলো, জনগণের প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণটি কেমন, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। বিএনপি নেতারা বলছেন, যদিও বিএনপি শীর্ষ নেতারা বলছেন, একটি ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে রাষ্ট্র মেরামতের কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দর্শক, এই বিএনপির এই 3 মাস, অর্থাৎ বিএনপি সরকারের 3 মাস নিয়ে আজকে আমরা তাদের সফলতা, ব্যর্থতা, এই বিষয়গুলো, সামনের দিকে তাদের যে প্রস্তুতি, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই। এবং সেই জন্য আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি বিএনপির 3 মাস। আলোচনা হবে সমসাময়িক বিষয় নিয়েও। আলোচনা করবার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন, আমার ডানে আছেন ডক্টর শিব্বির আহমদ, উন্নয়ন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। ডক্টর শিব্বির আহমদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আজকের অনুষ্ঠানে। এবং বাঁয়ে আছেন রাশেদ খান, বিএনপি নেতা। রাশেদ খান, আপনাকেও অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানে। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। বলছিলাম বিএনপির 3 মাস, যদিও অনেকে বলছেন হানিমুন পিরিয়ড। এই হানিমুন পিরিয়ডে আসলে বিএনপির সফলতা এবং সেই ব্যর্থতা এবং সামনের প্রস্তুতি, বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই। প্রথমে একটু ডক্টর শিব্বির আহমেদের কাছে একটু যেতে চাই। ডক্টর শিব্বির আহমেদ, আপনার কি মনে হয় বিএনপি যে ক্ষমতায় আসলো, যদি বলে একেবারে ভূমিধস বিজয়ের মধ্য দিয়ে 213টি আসন নিয়ে এখন বিএনপি বেশ বীর দর্পে সংসদে তারা সংসদ চালিয়ে যাচ্ছেন এবং সরকারও চালিয়ে যাচ্ছেন, যদি এখন বিএনপির সফলতা এবং ব্যর্থতা যদি আপনাকে বলতে বলি, আপনি কি বলবেন? ধন্যবাদ। বা এই 3 মাসে আসলে সফলতা ব্যর্থতা পর্যবেক্ষণ করার সময় এসেছে কিনা? ধন্যবাদ আপনাকে, আমার সহালোচককেও ধন্যবাদ এবং দর্শকদেরকেও। সরকারের 3 মাস হলো, তো আমরা এটা মোটামুটি একটা সময় বলা যায়, যদিও এনাফ সময় না যে সরকারের একদম মূল্যায়ন করবার মতো। অ্যাটলিস্ট 6 মাস গেলে হয়তো কিছু প্রগ্রেস দেখা যাবে। 3 মাসে আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে সরকারের মোটিভ, বা সরকার জনগণের ট্রাস্ট বিল্ড করতে পারছে কিনা, জনগণের আস্থা অর্জন করতে পারছে কিনা কর্মকাণ্ড দিয়ে, এটা দেখা যেতে পারে। সরকারের কার্যক্রম শুরু করার পর থেকে ধরেন, আমরা তো সুন্দর সংসদ দেখছি, সরকার দল বিরোধী দল রেসপন্সিবল আচরণ করছেন সংসদে মোটামুটি, এবং বিরোধী দলও সংসদে আছেন, সংসদ বয়কট করছেন না, আলোচনা করছেন। এটা গণতন্ত্রের জন্য ভালো। আর সরকারের পক্ষ থেকে সরকারের কিছু কমিটমেন্ট জনগণের কাছে ছিল, তারা নির্বাচন আগে কিছু ওয়াদা করেছে, কিছু কিছু তারা পালন করবার চেষ্টা করছে, শুরু করছে, যেমন ফ্যামিলি কার্ড বা অন্যান্য কার্ড দেয়া, এই ধরনের কাজ। খাল খননের কথাও বলেছিল, সেগুলোরও কিছু কাজ শুরু করেছে। এটা একটা গুড স্টার্ট যে আমাদের কিছু কিছু কমিটমেন্ট আমরা পালন করছি। তারেক রহমান কিছুটা একটা জেন্টলম্যান লুক দেওয়ার চেষ্টা করছেন ওনার বডি ল্যাঙ্গুয়েজে, আচার আচরণে, কাজকর্মের মধ্য দিয়ে, অফিস করার মধ্য দিয়ে। সেগুলো পজিটিভ, ইতিবাচক হিসেবে দেখতে চাই আমি। আর সরকারের যদি মোটা দাগে আমি যেটা দেখতে চাই যে আমাদের অর্থনীতি ভঙ্গুর, একথা ট্রু। এবং গত 15 বছরে আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো, ব্যাংকগুলো ধ্বংস হয়েছে, টাকা পাচার হয়েছে, লুটপাট হয়েছে, মেগা প্রজেক্টের নামে দুর্নীতি হয়েছে বড় বড়। তো এরকম একটা ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে আছি, যেখানে আমাদের শুধুমাত্র সুদেই পরিশোধ করতে হচ্ছে বাজেটের 12 থেকে 15%, এবারও হয়তো আরও বেশি হবে সেই পরিমাণ। তো এ ধরনের একটা ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে শুরু করা, অ্যাট দ্য সেম টাইম আন্তর্জাতিকভাবে তেলের বাজারে একটা অসুবিধা গেল, এটার জন্য একটা প্রেশার তো সরকার উপর পড়ছে। এগুলো বাস্তবতা আছে এবং এটা স্বীকার করেই সরকারকে মূল্যায়ন করতে হবে। তো যে জায়গাটা আমি মনে করি যে সরকারের কমিটমেন্টের জায়গায় সরকার জনগণের রাস্তা তৈরি করতে পারছে না, সেটার নাম্বার 1 হচ্ছে গণভোটের জায়গাটা। যে গণভোটে সরকারের, এটা কিন্তু সরকারের একটা কমিটমেন্ট ছিল যে আপনারা হ্যাঁ ভোট দেন, আমরা সংস্কারগুলো করব, এই কথা বলে তারা ভোট চেয়েছে।
এখন এসে টালবাহানা করছেন, নির্লিপ্ততা দেখাচ্ছেন, এটাকে অ্যাভয়েড করছেন। এটা একটা জনগণের প্রতি দেয়া কমিটমেন্টের ভায়োলেশন আমি মনে করি। আশা করি জনগণের সাথে দেওয়া কমিটমেন্ট, তারেক রহমান রিসেন্টলি কুমিল্লা গিয়েছেন, বলছেন যে আমরা যে কমিটমেন্ট দিয়ে আসি জনগণের সাথে সেটা পালন করি। তো আশা করি উনি এটার ব্যাপারেও ওই জায়গায় থাকবেন যে জনগণের সাথে দেওয়া কমিটমেন্ট পালন করবেন। গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নের কথা বলছেন। গণভোটের কথা বলছি, জুলাই সনদের কথা ওনারা বলছেন, কিন্তু জুলাই সনদে নাহিদ ইসলাম আক্তার ওনারা বলেছেন যে এখানে একটা নোট অ্যাড করা হয়েছে পরবর্তীতে, যেটা ইনিশিয়ালি ছিল না। তারপরেও সেটা ওনাদের আলোচনা করবার ব্যাপার। কিন্তু গণভোট যেটা হয়েছে এটা তো সরাসরি তারেক রহমানই কমিটমেন্ট দিয়েছেন যে আপনারা গণভোটে হাঁ দেন, হাঁ জিতলে আমরা হচ্ছে এই সংস্কারগুলো করব। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী তারেক রহমান যদি আশ্বস্ত করে থাকেন, রাইট না, তাহলে বিরোধী দলগুলো কেন আবার রাজনীতিতে বা রাজপথে গণভোটের ব্যাপারে সরকার তো তার জায়গায় থাকে নাই। গণভোটের জায়গায় যদি সরকার থাকতো যে আমি যে কমিটমেন্ট দিছি, তাহলে তো গণভোটটা হয়েছে যে গণপরিষদ হবে, মানে সংবিধান সংস্কার পরিষদ হবে। সেখানে বিএনপির বা সরকার দলীয় সদস্যরা শপথ নেন নাই, তার মানে তারা এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে চাচ্ছেন না। এর বাইরে ধরেন কতগুলো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ বাতিল হয়েছে, ল্যাপস করা হয়েছে, যেগুলো আমাদের ক্ষমতা কাঠামোর চেক অ্যান্ড ব্যালেন্সের জন্য ইম্পর্টেন্ট। যেই কাঠামোটা আমাদের সরকারকে ফেসিবাদী বা স্বৈরাচারী হয়ে উঠতে সাহায্য করে, যেগুলো বিএনপিও এতদিন অ্যাডভোকেসি করেছে এই সংস্কারগুলোর ব্যাপারে। দুদক বা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, মানবাধিকার কমিশন, গুম সংক্রান্ত কমিশন, বাংলাদেশ ব্যাংক, এই জায়গাগুলোর নানান সংস্কারের কথা বিএনপির পক্ষ থেকেও ছিল। সংবিধান সংস্কার তো বিএনপির প্রথম দফাতেই ছিল, 31 দফার। তো এই সংস্কারগুলো যে বিএনপি করে নাই, এটা একটা দুর্বল দিক হয়েছে। আরেকটা জিনিস করবেন কিনা আসলে এটা তো মানে সরকার সেই ট্রাস্টটা দেখাতে পারছে না। কারণ গণভোট নিয়ে ওনারা যে নানান রকমের বক্তব্য দিয়েছেন, কেউ বলেছেন এর আদেশ অবৈধ, কেউ বলেছেন রাষ্ট্রপতি এরকম আদেশ দিতে পারে না, কেউ বলেছেন যে গণভোটে গণপ্রতারণা করা হয়েছে, অন্তহীন প্রতারণা করা হয়েছে, কেউ বলেছেন আমরা শুধু ভোট করবার জন্য গণভোটটা মেনে নিয়েছি, কিন্তু আসলে মনের ভিতরে ছিল না, মনের ভিতরে ছিল একটা, কিন্তু বাইরে প্রকাশ করছি আরেকটা। তো এই ধরনের নানান কথা বলা তো আসলে ইন্ডিকেট করে না যে আমরা পালন করবো। যেমন শুরুতে যখন ওনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিচ্ছিলেন না, তখন বলছেন আমরা শপথ নিব, কয়েকদিন পরে নিব, বা সামহাও অ্যাভয়েড করতে চাচ্ছেন। কিন্তু এখন তো আর ওই পজিশনটাতে নাই, জনগণের যে ট্রাস্টটা তৈরি হওয়া। এবং সিমিলারলি ধরেন অর্থনৈতিক জায়গায়ও যে সরকার ট্রাস্ট অর্জন করতে পারতেছে কিনা, এইটার কিছু সিম্বল হচ্ছে যে আপনার কাছে কোনো তথ্য আছে কিনা যে বলছেন জনগণের ট্রাস্টের ঘাটতি পড়ছে? জনগণের ট্রাস্ট কি আসলে ঘাটতি পড়ছে না? এই জায়গাতে ট্রাস্টটা আপনি মেজার করবেন কি করে? জনগণ 70% মানুষ ভোট দিয়েছে, তার মানে এই 70% জনগণ হচ্ছে গণভোটের বাস্তবায়ন চায়। তো যদি এটা বাস্তবায়ন না হয়, তাহলে তো জনগণ এটা সমর্থন করবে না। সে যে জিনিসটা চায় সেটা যদি না মানা হয়, তার মানে তো এটাতে তার দ্বিমত থাকবে। জনগণের ট্রাস্ট তো আমরা দেখলাম ঠিকই আছে, উপনির্বাচন দুটো হলো, দুটোতেই প্রার্থী বিজয়ী হলো। উপনির্বাচন প্রথমত হচ্ছে উপনির্বাচন দুটো একদম বিগিনিং হয়েছে, এবং উপনির্বাচন দুটোতে অনেক অনিয়মের খবর আসছে। সেটা নিয়ে যদি আমরা আলোচনা করতে আরেকদিন আলোচনা হবে, কারণ ওগুলোকে মাগুরা নির্বাচনের সাথে তুলনা করেছে অনেকেই। এটা অনিয়মের মধ্য দিয়ে গিয়েছে। জনগণের যদি দেখেন আরও ব্যাপার কি, জনগণকে কেন অবহেলা অবজ্ঞা করা হয়েছে। কেউ কেউ বলেছে জনগণ অশিক্ষিত, এটা বুঝে নাই, না বুঝে ভোট দিয়েছে। কয় % জনগণ এটা বুঝে ভোট দিয়েছে, নানান কথাবার্তা বলেছে। তো এটাতে তো বোঝা যায় যে জনগণের এই রায়টাকে ওনারা মূল্যায়ন করছেন না। এবং জনগণের ইভেন যদি ওই 4টা কথা, এই পয়েন্টের মধ্যে কি কি ছিল, জনগণ যদি এটা সব 100% কেউ নাও বুঝে থাকে, আমি এটা বলতে চাই না কারণ জনগণের এজেন্সিকে খাটো করা হয়, যদি নাও বুঝে থাকে, তারা এটা বুঝে যে এই সংস্কারগুলো আমরা চাই বলে হ্যাঁ ভোট দিয়েছিলাম, এটা বুঝে যে আমাদের ভোটটাকে অবমূল্যায়ন করা হচ্ছে। আমি একটু যেতে চাই রাশেদ খান, যদি এভাবে বলি, রাশেদ খান, বিএনপির 3 মাস হানিমুন পিরিয়ড চলছে। বিএনপি বেশ ভালো কিছু কাজ করেছে, যেটা ডক্টর শিবির আহমেদ তিনিও নিজেও বলছেন যে ইতিবাচক অনেকগুলো কাজ আছে। নেতিবাচকের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে, গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে বিএনপি সরকারের মধ্যে নেতিবাচক একটা প্রভাব আছে, যে কারণে জনগণের ট্রাস্টের একটা ঘাটতি তৈরি হয়েছে বলে মনে করছেন। আপনি একজন বিএনপি নেতা হিসেবে আপনি কি মনে করবেন আপনারা কতটা সফল? আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। সাব্বির ভাই তো সরকারের মূল্যায়ন করলেন কিছুটা পজিটিভভাবে এবং অনেকটা নেতিবাচকভাবে। তাকে ধন্যবাদ জানাই যে তিনি সমালোচনা করেন এবং সেটি যৌক্তিকভাবে, আবার মাঝে মধ্যে এমন বয়ান উৎপাদন করেন যেটা আমার কাছে মনে হয় যে মিথ্যা বয়ান উৎপাদনের মতন। মানে একটা তথ্য নিজের মতন করে আবিষ্কার করেন যে তথ্যের আসলে বাস্তবতা অনেক সময় আমি দেখেছি নাই। তো যাই হোক, আমি যদি মূল্যায়ন করি 3 মাসে অপোজিশন হিসেবে জামাত ইসলাম কী ধরনের ভূমিকা রেখেছে, সেক্ষেত্রে আমি জামাত ইসলামকে
বিরোধী দল হিসেবে 100-র মধ্যে 10 দিব। কেন? কেন আমি যদি এক কথায় উত্তর দিই, তাদের একজন এমপি, নিশ্চয়ই আপনি জানেন, তিনি প্রশ্ন করেছেন প্রধানমন্ত্রীর পাশে কেন স্বরাষ্ট্রমন্ত্রী বসে। এক কথায় উত্তর আপনি বুঝে নেন, তাদের অধিকাংশ এমপি হলো এরকম। মানে কি তাদেরকে অদক্ষ বলছেন না অযোগ্য বলছেন? অদক্ষ নাকি অযোগ্য এই উত্তরের মধ্যেই তো আছে, সেটা আপনিই বুঝে নেন সাংবাদিক হিসেবে। দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি চেষ্টা করছেন এই দেশ পুনর্গঠনের। বাংলাদেশকে পুনর্গঠন করার জন্য সর্বপ্রথম চেষ্টা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু অল্প সময়ের মধ্যেই ষড়যন্ত্রকারীরা তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করে। পরবর্তীতে এই বাংলাদেশের যতটুকু পরিবর্তন হয়েছে সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে। এখন 16 বছর ধরে যে দেশটা প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে গিয়েছিল, সেই দেশটাকে অন্তর্বর্তীকালীন সরকার পুনর্গঠন করতে ব্যর্থ হয়েছে। বাকি দায়িত্ব কার? আবারও বিএনপির কাঁধে এই দায়িত্ব এসেছে। যেমনিভাবে দেশের জনগণ সিপাহী বিপ্লবের মাধ্যমে সরকারের সমস্ত কাজগুলো কি আসলে কোনো কাজ? আমি অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে বলবো, তার আগে আমার বক্তব্য পুরোটা শেষ করি। যেমনিভাবে এদেশের জনগণ সিপাহী বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে দায়িত্ব দিয়েছিলেন, ঠিক গণঅভ্যুত্থানের পরে যে সময় অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলো, দেশের জনগণ নির্বাচনের মাধ্যমে জনাব তারেক রহমানের হাতে সেই দায়িত্ব দিয়েছেন। বিএনপি সেই দায়িত্ব আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, ইনশাআল্লাহ যথাযথভাবেই পালন করবে। কিন্তু কথা হলো, যদি চক্রান্ত এবং ষড়যন্ত্র আমাদের অপোজিশনে যারা আছে তারা করে, সেক্ষেত্রে আসলে কি বিএনপি বা দেশের জনগণ সফল হতে পারবে? এখন বিএনপির সফলতা ব্যর্থতা সেটা পরের বিষয়, কিন্তু এদেশের জনগণ যদি ব্যর্থ হয় দেশ পুনর্গঠনে, তাহলে তার দায় সব থেকে বেশি জামাত ইসলামকে নিতে হবে। কারণ দেখেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর আন্তরিকতা, তিনি শপথ নেওয়ার আগে তিনি গিয়েছেন জামাতের আমিরের বাসায়, তিনি গিয়েছেন নাহিদ ইসলামের বাসায়, তিনি গিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের বাসায়। তার যে আন্তরিকতা, সবাইকে নিয়ে পথ চলো, এই যে সবাইকে নিয়ে তিনি চলতে চান, এইটা জামাত ইসলাম মানতে পারছেন না। জামাতের আমিরের প্রশ্ন, প্রধানমন্ত্রী কেন আমার বাসায় আসলো? আমার কাছে মনে হয় মনের মধ্যে এই প্রশ্নটা, যে প্রধানমন্ত্রী কেন আমার বাসায় আসলো, আমি যেতাম নাকি? সেটা তো ভিন্ন বিষয়, কিন্তু ওই যে একটা ইতিবাচক পলিটিক্স শুরু করলেন, এইটা তো এইটার মাধ্যমে তো বিএনপির জনপ্রিয়তা। একটু করে থামাই, সেটা হচ্ছে আপনি বলছিলেন আসলে একটা বিরোধী দল একসাথে 10 দিবেন, মানে তারা আমি ধরে নিচ্ছি আচ্ছা অযোগ্য বা অদক্ষ একটা বিরোধী দল, তো সেই ক্ষেত্রে বিএনপির জন্য সুবিধা না? যেমন 91-96 নির্বাচনে যে আমি বলি শেখ হাসিনা বলেছেন তাদেরকে আমরা দুদিনও শান্তিতে থাকতে দিব না, হরতাল অবরোধ করবে, সেক্ষেত্রে এই বিরোধী দল আপনাদের জন্য ভালো হয়েছে না? দেখেন, শেখ হাসিনা যে কথা বলেছিল, বিএনপিকে একদিনের জন্য শান্তিতে থাকতে দিব না, একই কথা জামাত ইসলাম বলছে, আমরা চাইলে 16 দিনের মধ্যে বিএনপি সরকারের পতন ঘটাইতে পারি। পার্থক্য কোথায়? জামাতের আমিরের বক্তব্য আর শেখ হাসিনার বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নাই। শেখ হাসিনা প্রতিদিন সকাল থেকে মিথ্যা শুরু করত, জামাতের আমির সকাল থেকে মিথ্যা দিয়ে শুরু করে। জামাতের আমিরের আচরণ আর বক্তব্য আর শেখ হাসিনার আচরণ আর বক্তব্যের মধ্যে আমি কোনো পার্থক্য দেখছি না। দেখেন, বিএনপি সরকার এই 3 মাসে কি কি করেছে সেটা আপনিও জানেন, আমিও জানি। নতুন করে একই গান আমি প্রতিদিন গাইতে চাই না। আমি একটু বলি, আইন শৃঙ্খলা পরিস্থিতির কেমন উন্নতি হয়েছে? দেখেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের সময় যেভাবে অবনত হয়েছিল, শেখ হাসিনা সরকারের সময় যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছিল, সেই একটি ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রকে, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে এটাকে তো উন্নত করতে সবার সহযোগিতা দরকার। এই সময় তো আমরা অন্তর্বর্তী সরকারের সময় একই কথা শুনেছি। না, আপনি তো একই কথা শুনবেন, এর কারণটা কি? কারণ বিএনপি সরকারের বয়স কয়দিন? 3 মাস। আপনি নিজেই তো বলতেছেন 3 মাসে একজন শিশু হাঁটতে পারে? বলেন পারে? তাকে বড় হইতে, বুঝতে, জানতে সময় দিতে হয়। হ্যাঁ, রাষ্ট্র, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যদি 18 মাসে এই রাষ্ট্র ব্যবস্থাকে উন্নত করতে পারতো, সেক্ষেত্রে এই প্রবলেমগুলো হতো না, বিএনপির জন্য সহজ হতো। তারপরেও তারা ব্যর্থ হলেও বিএনপি সরকার এই 3 মাসেও অনেক কিছু করতে পারত যদি জামাত ইসলাম পথের কাটা না হতো। জামাত ইসলাম প্রত্যেকটা জায়গায় বাধা সৃষ্টি করছে। আপনারা 9 মাসে আলোচনা করেন নাই ঐক্যমত কমিশনে সংবিধান নিয়ে, জুলাই জাতীয় সনদ নিয়ে, এখন নতুন করে কেন আলোচনা?
সেখানে ফাইনাল হয়েছে। এটা তো উনি বলছেন যে জুলাই সনদ বাস্তবায়ন গণভোটের রায় বাস্তবায়ন না করার কারণে তার রাজপথে। নেভার, শোনেন আমার কথা শোনেন, সেখানে ফাইনাল হয়েছিল যতটুকু আমরা ঐক্যমতে এসেছি সবাই মিলে যেই ক্ষমতায় যাক না কেন এতটুকু আমরা বাস্তবায়ন করব, আর অতিরিক্ত যার চাওয়া পাওয়া আছে সেটা সেই দল ক্ষমতায় গেলে বাস্তবায়ন করবে। তার মানে কি বিএনপি বলেছিল যে আমরা যতটুকুতে সম্মত হয়েছি সবাই মিলে আমরা এতটুকু ঐক্যমতের ভিত্তিতে বাস্তবায়ন করব। আপনাদের ইস্তেহারে দেন যে আপনারা ক্ষমতায় গেলে বাকিটা বাস্তবায়ন করবেন, এইটাই তো মূল কথা। এমনকি দেখেন প্রথম আলো সাক্ষাৎকারে জনাব আলী রিয়াজ স্যার একই কথা বলেছেন। তিনি তো ঐক্যমত কমিশনের প্রধান ছিলেন, তাই না? তিনি তো প্রধান ছিলেন, তিনি বললেন তারপরেও জামাত ইসলাম মিথ্যাচার বারবার করেই যাচ্ছে। আরে ভাই মিথ্যাচার কেন? বিএনপি যতটুকু বিষয়ে সম্মত হয়েছে বিএনপিকে এতটুকু বাস্তবায়ন করার সুযোগ দেন, রাষ্ট্রের 80% পরিবর্তন হয়ে যাবে। কিন্তু জামাত ইসলাম আপনি পরের বার ক্ষমতায় আসেন, এসে আপনি বাকি 20% করেন, মাত্র 5টা বছর, জি আপনি ধরে নিলাম 10 বছর, এত অস্থির কেন ক্ষমতায় যাওয়ার জন্য? স্বরাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্যটা উনি দিলেন যে একসময় তারা বলেছেন গণভোট অন্তহীন বা জুলাই সনদ অন্তহীন প্রতারণার দলিল, আবার নির্বাচন দেবে না দেখে আমরা তাদের সবগুলো কথা মেনে নিয়েছি, এই যে মানে উনিও বলছেন যে এটা একটা এক ধরনের প্রতারণা। দেখেন তাহলে কোনটা ধরবো? অন্তর্বর্তীকালীন সরকার শুরুতে নির্বাচন দিতে চায়নি এবং আসিফ মাহমুদ তার প্রমাণ। তিনি নিজেই বলেছেন আমাদেরকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ডিপ স্টেট বলেছিল যে 29 সাল পর্যন্ত আপনারা ক্ষমতায় থাকেন। একটা প্রতারণা এবং একই সাথে চক্রান্ত ছিল। এখন বিএনপিকে তো এই চক্রান্ত ভেদ করতে হবে। সেক্ষেত্রে বিএনপি ওই সময় যা বলেছে এখনো একই কথা বলছে। বিএনপি দেখেন যে সময় গণভোটের মানে একই কথা বারবার বলতে হয়, তো আমি বিরক্ত হচ্ছি। জামাতের মিথ্যাচারের কারণে এই কথাগুলো বলতে হচ্ছে। বিএনপির মহাসচিব যে সময় গণভোট অধ্যাদেশ জারি করা হলো তিনি কি বললেন? তিনি প্রতিবাদ জানিয়েছিলেন 4টা প্রশ্নের একটা উত্তর, এই প্রতারণা। এখন বিএনপি তাহলে বলবে যে আমরা এই প্রতারণা মানে প্রতিবাদ জানিয়েছি, যদি বলতে যে আমরা এটা মানি না, আমরা আন্দোলনে যাব, তখন অন্তর্বর্তীকালীন সরকারের পতনের আন্দোলন ছাড়া আর কিছু ছিল? এরপরে দেশ কোথায় যেত? সুতরাং বিএনপি প্রতিবাদ জানিয়েছে এবং একই সাথে বলেছে আমরা ক্ষমতায় গেলে যতটুকু বিষয়ে সম্মত হয়েছি আমরা এতটুকু বাস্তবায়ন করব। জুলাই জাতীয় সনদ নিয়ে শেষ করি। জুলাই জাতীয়, আমি আপনার কাছে আসবো, এইটা শেষ করি, একই প্রসঙ্গ তো বারবার আসবো না। জুলাই জাতীয় সনদ নিয়ে বিএনপি বারবার বলছে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের পুরোটাই আমরা বাস্তবায়ন করব। প্রধানমন্ত্রী বারবার বলছেন, তারপরও জামাতের আমির তিনি বারবার মিথ্যাচার করছেন। হোয়াট ইজ দিস? এটা পলিটিক্স হতে পারে। একটু যদি শিবির আহমেদের কাছে শুনতে চাই, ডক্টর শিবির আহমেদ তিনি বলছেন বিএনপি যে অগ্রগতির পথ মানে তারা যে উন্নতির দিকে বাংলাদেশকে নিয়ে যেতে চায় সেখানে সবচেয়ে বড় বাধা জামায়াত, এবং জামায়াত সবসময় মিথ্যাচার করে দেশকে একটা অরাজক পরিবেশ তৈরি করতে চায় দেশে। কি বলবেন? আপনি তো রাশেদ ভাইকে প্রশ্ন করেছিলেন সরকারের মূল্যায়ন করার জন্য, তো আমি ভাবছিলাম আমি মূল্যায়ন করেছি, প্রতিদিনই করি। আমি ভাবছিলাম রাশেদ ভাই সরকারকে হয়তো একটা গ্রেডিং করবে যে আমি এত % মূল্যায়ন করি যে সফল অথবা ব্যর্থ, কিন্তু রাশেদ ভাই শুরু করলেন বিরোধী দলকে গ্রেডিং করে। তো আমি তো একটু ভাবলাম যে আজকে কি রাশেদ ভাই বিরোধী দলকে অদক্ষ অযোগ্য তিনি রাশেদ ভাই মানে রাশেদ ভাইয়ের কাছে প্রশ্ন ছিল সরকারকে মূল্যায়নের, রাশেদ ভাই মূল্যায়ন করছেন বিরোধী দলের, বিরোধী দলকে গ্রেডিং করতেছেন। যাই হোক, রাশেদ ভাইয়ের হয়তো বিরোধী দল নিয়ে আজকে অনেক প্রস্তুতি ছিল, প্রশ্নটা উল্টো হয়ে গেছে। এখন দেখেন রাশেদ ভাই অনেকগুলো কথা বললেন, এইটা অনেকটা যে ধরেন সরকার কেন পারতেছে না বা সরকার কেন কোনো কিছু করতে পারতেছে না, এটাতে সরকারের অদক্ষতা বা ব্যর্থতা এটা স্বীকার করে নেওয়ার মধ্যে যদি কোনো কিছু না পারে, আবার যেটা ভালো পারবে সেটা ভালো বলতে হবে, যেটা পারবে না সেটাতে সমালোচনা করবার জায়গাও থাকে বা স্বীকার করে নেওয়ার জায়গা থাকে যে আমাদের সময় কম হয়েছে বা পারছি না। সেটার জন্য বিরোধী দলকে দোষ দেওয়া যে অমুকের জন্য পারছি না, এইটা মানে বলিষ্ঠ সাহসী রাজনীতিবিদের কথা না আর কি, যে অমুকের কারণে আমি পারতেছি না। শেখ হাসিনাও এটা বলতো যে যত ডেভেলপমেন্ট করতে চাইতেছি শুধু বিএনপি জামাত পেছন থেকে টেনে ধরে রাখে, এরা অন্ধকারের শক্তি। শেখ হাসিনার মতো জামাত সে একই কাজ করে। এটা একটু এক্সট্রিম মূল্যায়ন। আমি আশা করবো যে রাশেদ ভাই এটা নিয়ে চিন্তা করবেন, কারণ অনেক সময় মুখ দিয়ে বের হয়ে যায় অনেক কথা। রাশেদ ভাই হয়তো বলতে চান এক কথা, মনে মনে মুখ দিয়ে বের হয়ে যায় আরেকটা, যে জামাতের আমির আর শেখ হাসিনা একরকম। এটা রাশেদ ভাই বাসায় গিয়ে চিন্তা করলে বুঝবে যে জিনিসটা একটু হাস্যকর হয়ে গেল। যাক, আমি ওটা নিয়ে বলতে চাই না, রাশেদ ভাই বলছেন এটা। তো রাশেদ ভাই যেটা বলতেছিলেন যে আমি এটা শুরুতে বলেছি যে তারেক রহমানের জেন্টলম্যান পলিটিক্সের নিয়ে এটা রাশেদ ভাইও বলেছেন, এবং রাশেদ ভাই একটু বেশি বলতে গিয়ে বলে ফেলছেন আর কি, যে জামাতের আমিরের সহ্য হইতেছে না যে তারেক রহমান কেন আমার বাসায় আসলো।
আপনি বলতেছেন আবার আমি যেতাম, জামাতের আমিরই কিন্তু প্রথম তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে লন্ডনে যখন গিয়েছিল। সো এটা তারেক রহমান শুরু করবার আগেই জামাতের আমির শুরু করছে। তো এটা বাংলাদেশের জন্য ভালো, দুই দলের দিক থেকে এই যে একে অপরের সাথে মুখ দেখাদেখি করা, সহনশীলতা। এবং জামাতের ইফতার মাহফিলে তারেক রহমানকে দাওয়াত দিয়েছেন প্রধানমন্ত্রী হিসাবে, তারেক রহমানও গিয়েছেন ওনাদের বাসায়। এবং ক্ষমতায় আসার আগেই যখন তো বোঝাই যাচ্ছে এবার সরকার দল বিরোধী দল জামাত অথবা বিএনপি হবে, সে সময়ে জামাতের আমির গিয়ে লন্ডনে গিয়ে তারেক রহমানের সাথে দেখাও করেছেন। তো এগুলো রাজনৈতিক সৌজন্যতা আমি মনে করি। তারেক রহমান তো এখন দেশে এসে দেখাচ্ছেন না, পরে করেন, অসুবিধা বলেছেন যে এটা জামাতের আসার আগে বোঝা যাচ্ছে যে কে সরকারে যাবে কে অপোজিশনে যাবে, কে অপোজিশনে জানতেন, তারপরে মানেন না কেন? কে সরকারে যাবে কে অপোজিশনে যাবে এটা বলি নাই, বলছি সরকার বা অপোজিশনে যে বিএনপি বা জামাতেই যাবে, হয় বিএনপি ক্ষমতায় যাবে জামাত বিরোধী দলে যাবে, অথবা জামাত সরকার যাবে বিএনপি বিরোধী দলে যাবে, এটাই তো বোঝা যাচ্ছিল, তাই না? মানে এটা জানা অবস্থায় তো তার মানে কি তারেক রহমান আর শফিকুর রহমান একজন সরকার প্রধান হবেন, একজন বিরোধী দলের প্রধান হবেন, যিনি হন। মানে প্রধানমন্ত্রী যদি শফিকুর রহমান হতেন, তারেক রহমান বিরোধী দলীয় নেতা হতেন, সেরকম সিচুয়েশনে শফিকুর রহমান গিয়ে তারেক রহমানের সাথে দেখা করে আসছেন। তার মানে সৌজন্যতাটা শফিকুর রহমানই দেখানো শুরু করেছেন। এবং শুরু থেকে উনি বলেছেন যে আমরা গতানুগতিক বিরোধী দল হব না, ট্রেডিশনাল যে বিরোধী দল মানে হচ্ছে সংসদ বয়কট করতে হবে, বিরোধিতার জন্য বিরোধিতা করতে হবে, সেটা না করে আমরা গঠনমূলক সমালোচনা করবো। এবং সংসদ এটার প্রমাণ দিয়েছে, যেটা রাশেদ ভাই যে মূল্যায়ন করেছেন, না রাশেদ ভাই যে মূল্যায়ন করেছেন এটা আসলে রাশেদ ভাই যে মূল্যায়ন করেছেন, রাশেদ ভাই একটু 2 দশক পেছনে রয়ে গেছেন আর কি। যে ওই সময় সরকার দল যেভাবে বিরোধী দলকে সমালোচনা করতো, কারণ সে সময় বিরোধী দলও ছিল ওরকম যে সংসদ বয়কট করবে, 90 দিন আসবে না, শেষ দিন এসে সংসদ সদস্য পদ বাঁচাবে। তো ওই সময় সরকার দল আর বিরোধী দল একজন আরেকজনের যেই সমালোচনা করতো, রাশেদ ভাই সেটা ফলো করে ফেলছেন এজন্য।